মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহরিয়ার আলমকে প্রস্তাবটি উত্থাপন এবং এর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালীবিধির 147(1) আওতায় আমার আনিত সাধারণ প্রস্তাবটি উত্থাপনের আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন। আমি স্মরণ করতে চাই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে রয়েছেন জাতির সেই বীর সন্তানদের। এবং সেই সাথে আমি গতকালকে ঘটে যাওয়া যে দুর্ঘটনা, রেল দুর্ঘটনা নরসিংদী রেলওয়ে স্টেশনে, আমি সেই সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নোটিশের যে বিষয়বস্তু সেটি উত্থাপন করতে গিয়ে আমরা জাতীয় সবচেয়ে বড় যে সমস্যার মধ্যে বর্তমানে রয়েছি সেই সমস্যার কথাটা বলা যেতে পারে, আবার সেই সাথে সম্ভাবনার অনেক কথাও বলা যেতে পারে। মাননীয় স্পিকার, আমরা 29শে ডিসেম্বর 2008 নির্বাচনের আগেই জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সমস্যাটির কথা চিন্তা করেছিলেন এবং চিন্তা করেছিলেন বলেই উনি আমাদের নির্বাচনী ইশতেহারে, মহাজোটের নির্বাচনী ইশতেহারের 3-1 অনুচ্ছেদে তিনি বিদ্যুৎ এবং জ্বালানির সমস্যার কথাগুলি চিন্তা করে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছিলেন এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা গত 2 বছর ধরে কাজ করে যাচ্ছি। এখানে আমরা যে কাজগুলি গত 2 বছরে করেছি তা বিভিন্ন সময়ে এই সংসদে, মহান সংসদে উত্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা গত অর্থ বছরের বাজেটের সময় উত্থাপনের সময় দেখেছি মাননীয় অর্থমন্ত্রী আলাদাভাবে বিদ্যুতের বিনিয়োগের পরিকল্পনা এই হাউসকে অবহিত করেছিলেন। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা ছিল 2011 সালে আমাদের হয়তো 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে পরিমাণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য টেন্ডার দেওয়া হয়েছে, আমরা আশা করছি 2011 শেষ নাগাদ বর্তমানে যে 3800 মেগাওয়াট থেকে 4500 মেগাওয়াট বিভিন্ন সময় উৎপাদন হচ্ছে, এর সাথে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন হবে। তার মানে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা নির্বাচনী ইশতেহারে যে সম্ভাবনা পরিকল্পনার কথা বলেছিলাম তার চেয়ে আমরা এগিয়ে রয়েছি। কিন্তু আমরা যে পদ্ধতিতে বর্তমানে এগিয়ে চলছি সেগুলি হচ্ছে হয়তোবা সবচেয়ে ব্যয়বহুল, মোস্ট এক্সপেন্সিভ এবং সেই সাথে ততটা হয়তো পরিবেশ বান্ধব নয়, সেটাও হয়তো অনেকে বলবেন। কিন্তু আমরা যদি বিশ্বের সমগ্র দেশের সাধারণভাবে যেসব সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমরা যদি সেদিকে তাকাই, মাননীয় স্পিকার, কয়লা থেকে আসে শতকরা 41% গোটা বিশ্বের বিদ্যুৎ, অয়েল থেকে আসে 6%, নিউক্লিয়ার পাওয়ার থেকে আসে প্রায় 15%, হাইড্রো থেকে আসে, জলবিদ্যুৎ থেকে আসে 16% এবং প্রাকৃতিক গ্যাস থেকে আসে 20%। আমরা সর্বমোট এই কোল, নিউক্লিয়ার এবং হাইড্রো, যেটার এক্সিস্টেন্স বাংলাদেশে নেই বললেই চলে, বিশ্ব সেটা থেকে 72% শতকরা 72% বিদ্যুৎ গোটা পৃথিবীর বিদ্যুৎ উৎপাদন করছে। সেখানে আমরা হয়তো শুধুমাত্র বড় পুকুরিয়াতে 250 মেগাওয়াট বা 200 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্র মাঝে মাঝে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। তা আমরা বিশ্ব যেখানে শতকরা 72% বিদ্যুৎ উৎপাদন করছে যেসব র মেটেরিয়াল থেকে, আমরা সেসব করতে গত 40 বছরে ব্যর্থ হয়েছি। আমরা সেই ব্যর্থতার আমরা সেই ভিসিএস সাইকেল থেকে বের হয়ে আসতে চাই মাননীয় স্পিকার, এবং সেই কারণে আজকে আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে যে আমরা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে অবিলম্বে আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হোক। আমি এটি উত্থাপনের আগে আর একটি ছোট করে একটি কথা বলতে চাই এবং তারপরে এই হাউজের মাননীয় সংসদ সদস্যবৃন্দ এ ব্যাপারে হয়তো আলোচনা করবেন এবং আমি আশা করি এটাতে সমর্থন করবেন। মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাটমিক এনার্জি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের একটি বিধান রয়েছে যে তাদের সদস্যপদ হতে গেলে এবং দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে সে দেশের সর্বোচ্চ লেজিসলেটিভ হাউজের একটি সমর্থনের প্রয়োজন হয়, এটাকে অ্যাডপ্ট করার প্রয়োজন হয়। সেই কারণে আজকের এই আলোচনাটা কিন্তু একটি বাধ্যবাধকতার মধ্যেও পড়ে। আমরা মাননীয় স্পিকার, আমি ইতিহাস ঘেটে যতটুকু জেনেছি 1964 সালে ঈশ্বরদীর রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই সময় পাকিস্তানি জান্তারা তারা হয়তোবা তাদের মধ্যে কেউ কেউ অনুধাবন করতে পেরেছিল যে এই ভূখণ্ডটি একসময় তাদের হাতছাড়া হয়ে যাবে এবং তারই ফলশ্রুতিতে তারা তখন সেই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের রূপপুরে করতে না দিয়ে তারা সেই যন্ত্রপাতি করাচিতে নিয়ে চলে গিয়েছিল মাননীয় স্পিকার। এবং তারপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নিয়েছিলেন 1974 সালে এই কেন্দ্রটি নতুনভাবে বাস্তবায়নের কাজ শুরু করার জন্য, কিন্তু
ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তার অকাল প্রয়াণ হয়েছিল এবং তিনি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু তারপরেও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996-2001 সালে আমরা যখন সরকারের পরিচালনার দায়িত্বে ছিলাম তখনও আমরা জোরালো বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলাম। কিন্তু পরবর্তী সরকারগুলি এই ধারাবাহিকতা অব্যাহত না রাখার কারণে এটা কিন্তু সফলতার মুখ দেখেনি। মাননীয় স্পিকার, আমরা অনেকেই জানি এই আণবিক বিদ্যুৎ কিন্তু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে সবচেয়ে কম ব্যয়বহুল, সবচেয়ে সস্তা একটি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং সেই সাথে এটি সবচেয়ে পরিবেশ বান্ধব বটে। আমরা যে কয়লার কথা বলি, আমরা ফার্নেস অয়েল বা ডিজেলের যে কথা বলি, এগুলি কিন্তু পারমাণবিক বিদ্যুতের তুলনায় কিন্তু পরিবেশের অনেকখানি ক্ষতি করে থাকে। কিন্তু তারপরেও আমরা বাধ্য হয়েছি এরকম অনেক ব্যবস্থা নিতে গত 2 বছরে, এবং যেগুলি আমরা আশা করছি জাতি উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে 2011 সালের শেষ নাগাদ আমরা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো। আমি মূল প্রস্তাব উত্থাপনের আগে শেষেই আরেকটি সম্ভাবনার কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল 2011 সালে আমরা 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব, 2013 সালের মধ্যে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব এবং 2021 সালের মধ্যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। মাননীয় স্পিকার, গত 3 দিন আগে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যারা, সেই ব্যবসায়িক সম্প্রদায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি প্রবন্ধ উত্থাপন করেছিল এবং তারা বলেছিল যে 2030 সালের মধ্যে বাংলাদেশের জন্য এখন একটি অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে। বাংলাদেশ 2030 সালের মধ্যে পৃথিবীর বৃহত্তম অর্থনীতির গুলির মধ্যে 30তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আমার কাছে একটি রিপোর্ট রয়েছে মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর জরিপ মতে বাংলাদেশের অর্থনীতির আকার এখন পৃথিবীর 57তম এবং আশেপাশের দেশগুলি হচ্ছে ভিয়েতনাম, কাতার, কুয়েত, কাজাকিস্তান এবং ইউক্রেন। এবং 30তম বর্তমানে যে অর্থনীতিটি রয়েছে তার দিকে যদি আমরা তাকাই, ডেনমার্ক, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, ইরান, এই দেশগুলি বাংলাদেশের অর্থনীতির আকারের চেয়ে প্রায় 7-8 গুণ বড়। বর্তমানে আমাদের জিডিপি $57,000 মিলিয়ন এবং এই দেশগুলি প্রায় $3 লক্ষ মিলিয়ন অর্থনীতি। আমরা যদি সেই বিচারেও হিসেব করে দেখতে চাই যে 2030 সালে আমরা আজকে 2010 সালে দাঁড়িয়ে গত 20 বছর আগে যদি তাকাই, যে গণতন্ত্রের নবযাত্রা যেবার শুরু হয়েছিল 90-এর দশকে, সেখানে আমরা আজকে থেকে 20 বছর, 2030 সাল আসতে মাত্র 20টি বছর রয়েছে। আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা না করে আজকে যদি সিদ্ধান্ত নিতে না পারি, মাননীয় স্পিকার, আমরা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবো, আমরা নতুন প্রজন্মের কাছে আমরা কৈফিয়ত দিতে পারবো না। মাননীয় স্পিকার, সেই উদ্দেশ্যে আমার আজকের কার্যপ্রণালী বিধির 147(1) আওতায় আনিত প্রস্তাবটি হচ্ছে, আমি প্রস্তাব করছি যে দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে অবিলম্বে আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।